নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। রামনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত এক, আহত এক। চণ্ডীপুরে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার। সাপের কামড়ে মৃত্যু হলো এক ছাত্রীর। অনুষ্ঠিত হলো জীব বৈচিত্র্য সচেতনতা শিবির, উদ্যোগে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি। স্ত্রীর সাথে বিবাদের জেরে নিখোঁজ স্বামী। অডিটোরিয়াম হলের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষিকথায় আজ দেখুন আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ করে সফল এক চাষি। আসছি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার 14 মিলে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে শেখ করিম নামে এক যুবকের। আহত হয়েছে আরেক যুবক মির্জা রাজু। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও চাউলখোলার কাছে স্থানীয় বাসিন্দারা সেটিকে আটকে নেয়। রামনগর 116B জাতীয় সড়কে রামনগরের 14 মাইলে মাছ বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো বাইক চালক এক যুবকের। ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী আর এক যুবককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে। শনিবার সকালের এই দুর্ঘটনায় মৃত যুবকের নাম শেখ করিম, বয়স ছিল 25, বাড়ি মন্দারমণি কোস্টাল থানার কালিন্দিতে। আহত মির্জা রাজুর বাড়িও ওই এলাকায়। বাইক চেপে ওই দুই যুবক সকালে রামনগরের দিকে যাচ্ছিল। দীঘা মোহনা থেকে পিকআপ ভ্যানটি মাছ নিয়ে কাঁথির দিকে আসছিল। 7টা নাগাদ 14 মাইল পেট্রোল পাম্পের কাছে এসে অন্য একটি গাড়িকে পাশ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পিকআপ ভ্যানটি। ধাক্কা মারে রাস্তার ধারে থাকা এক বাইককে। বাইক থেকে ছিটকে মাঝ রাস্তায় পড়ে যান করিম। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত লাগে তার। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে হতাহতদের হাসপাতালে নিয়ে যান। ঘাতক পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে চাউলখোলার কাছে স্থানীয়রা ধরে ফেলেন। তবে বেপাত্তা চালক। ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয় দীঘা-কাঁথি রাস্তায়। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। ঘটনা ঘটেছিল, আমরা ওই মোটরসাইকেল নিয়ে ওরা যাচ্ছিল রামনগরের দিকে। যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান ওকে মাছ নিয়ে যাচ্ছিল। পিকআপ ভ্যানটা ওরা মাছ ভ্যানরা ওরা বলে যে আমি গাড়ি জোরে চালাতে, যেটা এখানকার লোকের মুখ থেকে শুনেছি। সেই জোরে চালানোর ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় আর কি। তাতে মির্জার করিম বেগ তিনি শেখ করিম বেগ তিনি মারা যান এবং মির্জা রাজু বেগ তিনি গুরুতর অসুস্থ হয়ে বারোয়াঙ্কুয়া থেকে দারুণ হসপিটালে স্থানান্তরিত করা হয়। গাড়ি ধরা পড়েছে, চাউলখোলা থেকে গাড়ি আটক আছে। গাড়ির চাবি আমার কাছে আছে, আমি এই মুহূর্তে যাচ্ছি গাড়ির চাবি পুলিশের হাতে হ্যান্ড ওভার করবো। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। চণ্ডীপুরে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করল বন দপ্তরের আধিকারিকরা। তক্ষকটি প্রায় 2 থেকে 2.5 ফুট লম্বা, বাজারে যার দাম প্রায় কয়েক লক্ষ টাকা। এই ধরনের প্রাণীটিকে দেখার জন্য ভিড় জমায় এলাকার মানুষ। চণ্ডীপুরে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করল বন দপ্তরের আধিকারিকরা। শুক্রবার সন্ধে নাগাদ চণ্ডীপুরের চৌখালি এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটিকে বন দপ্তরের আধিকারিকরা নিজেদের কাছেই রেখেছেন। চণ্ডীপুর থানার চৌখালিতে প্রাচীন মনসা মন্দিরের পাশে একটি বটগাছে কয়েকদিন ধরেই বিরল প্রজাতির তক্ষকটি ঘোরাফেরা করছে। তবে কিছু অসাধু ব্যক্তি তক্ষকটিকে পাচার করার চেষ্টা করেছিল। হলদিয়া রেঞ্জের অফিসারদের সহযোগিতায় আজ এলাকায় গিয়ে তক্ষকটিকে উদ্ধার করেন বন দপ্তরের আধিকারিকরা। বর্তমানে বন দপ্তরের কাছেই রয়েছে এই তক্ষকটি। উপর মহলের নির্দেশে তক্ষকটিকে যত্ন করার ব্যবস্থাও নেওয়া হয়েছে। তক্ষকটি প্রায় 2 ফুট থেকে 2.5 ফুট লম্বা হবে, বাজারে যার দাম প্রায় কয়েক লক্ষ টাকা। এই ধরনের পশুটিকে দেখার জন্য এলাকার মানুষ ভিড় জমায়। এর কি মানে সাপটা কি বিষাক্ত নেই?
এই দিক দিয়ে মানুষ, এই দিক দিয়ে লাইটটা মানুষ। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুরের রামনগর থানার মাধবপুর গ্রামে সাপের কামড়ে মৃত্যু হয় একটি ছাত্রের। মৃতার নাম মৌমিতা প্রামাণিক। মৌমিতাকে তার পরিবারের লোকজনেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার মাধবপুর গ্রামে সাপের কামড়ে মৃত্যু হলো এক ছাত্রীর। মৃতার নাম মৌমিতা প্রামাণিক, বয়স 16। বাবা পেশায় কৃষক। মৌমিতা দারিদ্রতার কারণে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই পড়াশোনা ছেড়ে দিয়েছিল। ভোরবেলায় সে তার মায়ের সঙ্গেই বিছানায় ঘুমিয়েছিল। সাপটি প্রথমে তার গালে ও পরে হাতে কামড়ায়। তৎক্ষণাৎ মৌমিতাকে তার পরিবারের লোকজনেরা রামনগরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলেও পরে বালিশাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। শুক্রবার জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির উদ্যোগে তমলুক পঞ্চায়েত সমিতিতে অনুষ্ঠিত হলো জীববৈচিত্র্য সচেতনতা শিবির। মূলত জীববৈচিত্র্য সংরক্ষণ করা এবং ছাত্রছাত্রীদের মধ্যে তার গুরুত্ব তুলে ধরার জন্যই এই শিবিরের আয়োজন। তমলুক জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির উদ্যোগে শুক্রবার তমলুক পঞ্চায়েত সমিতির অডিটোরিয়াম হলে জীববৈচিত্র্য আইন 2002 ও জীববৈচিত্র্য নিয়মাবলী 2004 অনুযায়ী গঠিত জীববৈচিত্র্য নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন তমলুক ব্লকের যুগ্ম আধিকারিক শম্ভুনাথ দাস, তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গারানী বর্মন, সহ-সভাপতি শেখ জালালউদ্দিন সহ বিশিষ্টরা। তমলুক পঞ্চায়েত সমিতির সমস্ত অঞ্চলের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করে এই সচেতনতা শিবিরে। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলার জীববৈচিত্র্য সমিতির সম্পাদক তথা রামনগর 1 নম্বর অঞ্চলের জীববৈচিত্র্য সমিতির সভাপতি তথা রামনগর থানার হীরাপুর 10 গ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক প্রীতিরঞ্জন মাইতি। তিনি বলেন, জীবজগতে প্রায় 11,000 প্রাণী ও 8,000 উদ্ভিদ রয়েছে। প্রত্যেকের অস্তিত্ব টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। 23 ধরনের জীব বা প্রাণী আছে। সমস্ত কিছুকে একসঙ্গে আমরা জীববৈচিত্র্য বলি। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পকে আমরা যারা পঞ্চায়েতে থাকি তাদেরকে জনগণকে বোঝাতে হবে। মূলত জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে, ছাত্রছাত্রীদের মধ্যে তার গুরুত্ব তুলে ধরতে হবে। রাজ্য জীববৈচিত্র্য পর্ষদ অধীন স্থানীয় স্তরে তমলুক ব্লক জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির উদ্যোগে ও রূপায়ণে অ্যাওয়ারনেস বিডি অন অ্যাক্টস অ্যান্ড ইটস প্রভিশন, অর্থাৎ জীববৈচিত্র্য এবং তৎসহ তার গুণাগুণ, তার উপকারিতা অপকারিতা এবং তাদের বৈচিত্র্যের মধ্যে রক্ষা করার জন্য আমাদের যে সচেতনতা শিবির আয়োজন হয়েছিল, আজ তার সার্থক রূপ নিয়েছে। উপস্থিত থাকার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ব্লক পঞ্চায়েত ব্লক অফিসের বিডিও, ভারপ্রাপ্ত সমস্ত উন্নয়ন আধিকারিক, উপস্থিত সভাপতি, সহসভাপতি, কর্মাধ্যক্ষ এবং বিভিন্ন এলাকা থেকে আগত 12টি অঞ্চল থেকে আগত প্রতিনিধিবৃন্দ। এছাড়াও আমাদের টেকনিক্যালি সাপোর্ট করার জন্য টেকনিক্যাল সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে রামনগর জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির সভাপতি প্রীতিরঞ্জন মাইতিবাবু, দিলীপ পাত্র মহোদয় এবং রাজ্য জীববৈচিত্র্য পর্ষদের অধীন রূপম মণ্ডল ডক্টর এবং অনির্বাণ রায়, ডক্টর সৌমেন্দ্রনাথ ঘোষ ও তৎসহ সমস্ত মেম্বার সেক্রেটারি তৎসহ সমস্ত সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ RCBS। স্ত্রীর সাথে বিবাদের জেরে গত 1 মাস আগে নিখোঁজ হন পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বাসিন্দা কনক ঘোষ। স্বামীর খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী। তবে সূত্রের খবর, কোলাঘাটের পারুলিয়া গ্রামে সম্প্রতি কনকবাবুকে দেখা যায়।
পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার আলমপুর গ্রামের এক ব্যক্তি 1 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ব্যক্তির নাম কনক ঘোষ, বয়স 45। স্ত্রীর সাথে বিবাদের জেরে তিনি ওষুধ কিনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান। স্বামীর খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী। তবে সূত্রের খবর কোলাঘাট থানার পারুলিয়া গ্রামে কনকবাবুকে শেষে দেখা যায়। স্বামীকে নিয়েই বাড়ি ফিরবে বলে জানিয়েছেন কনকবাবুর স্ত্রী পুতুল ঘোষ। আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। কবে থেকে নিখোঁজ? মাসখানি হলো। আচ্ছা, কীভাবে বেরিয়ে যায়? একটু রাগারাগি হয়েছে, ওষুধ আনতে বলে বেরিয়েছে। আচ্ছা, তারপরে বাড়ি ফেরেনি, 1 মাস হয়ে গেল। তো আপনি কীভাবে মানে খবর পেলেন যে এইখানে কোলাহাট এলাকাতে ঘুরছে বা আসছে? যে রাতে একজন আছে, সে একটু খবর দিল, তারই খবরের পরে আমরা রাস্তা রাস্তায় খুঁজছি, বেরিয়েছে। কোন কোন গ্রাম ঘুরছেন? এই পাথুরিয়া গ্রামে। পাথুরিয়া বিভিন্ন গ্রাম ঘুরছেন নাকি? হ্যাঁ। কয়েকটা গ্রাম ঘুরছেন? হ্যাঁ। কোথাও কোনো খোঁজ পাচ্ছেন না? না, লোক বললো, পাবলিক লোক বলছে যে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি ওটা বলতে পারবো না। আচ্ছা, তো খুব চিন্তায় আছেন নাকি? উনি কি পরিবারের একমাত্র ইনকাম বা কী অবস্থা দিন কাটছে আপনার? আমার প্রচুর কষ্ট চলছে, আচ্ছা ছেলে মেয়ে আর আমি একা। আচ্ছা, এই মুহূর্তে কারা কারা এসছেন আপনার সঙ্গে? আমার মা এসছে আচ্ছা, আর আমি। তখন কি রাস্তা রাস্তায় ঘুরছেন? হ্যাঁ। আপনার স্বামীর নাম? কনক ঘোষ। কী কাজ করতো? বাড়িতে ফুল চাষ টাস করতো, আচ্ছা, চাষের কাজ করতো। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। শনিবার ময়না থানার বলাইপান্ডাতে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের অডিটোরিয়াম হলের উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনেরা। অডিটোরিয়াম হলটির নাম দেওয়া হয়েছে নিবেদিতা ভবন। ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ অডিটোরিয়াম হলের উদ্বোধন হলো শনিবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক সংগ্রাম কুমার দোলই, পূর্ব ময়নার অবর বিদ্যালয় পরিদর্শক সুমন কুমার ঘোষ এবং এলাকার প্রধান মৃণালকান্তি সামন্ত সহ বিশিষ্টরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী এবং ফিতা কেটে অডিটোরিয়াম হলের উদ্বোধন করেন শুভেন্দুবাবু। জানা যায়, গত 2014 সালে এই বিদ্যালয়কে শুভেন্দু অধিকারী হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে 20 লক্ষ টাকা দিয়েছিল অডিটোরিয়াম হলের জন্য। সেই হলের উদ্বোধন হলো। পুনরায় স্কুলকে 20 লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন মন্ত্রী। সেই সঙ্গে তিনি আরো বলেন, আগামী 2রা অক্টোবর থেকে ময়না থানার বলাইপান্ডা থেকে কলকাতা পর্যন্ত একটি সরকারি গাড়ি চলবে। স্কুলের তরফ থেকে অডিটোরিয়াম হলের নাম দেওয়া হয়েছে নিবেদিতা ভবন। একটি কর্মসূচি আছে, আমি প্রস্থান করব তার আগে এই বিদ্যালয়ের অডিটোরিয়াম তৈরি করার জন্য এই জিডিএ থেকে আমরা 20 লক্ষ টাকা দিয়েছিলাম। অনেক টাকা লেগেছে, বিদ্যালয়ের অন্যান্য সোর্স থেকে তারা বহু টাকা ব্যয় করে এই অডিটোরিয়াম তৈরি করেছে। সত্যিকারের 100% টাকা তারা এখানে খরচ করেছে এবং সুন্দর একটি দৃষ্টিনন্দন সময়োপযোগী একটি অডিটোরিয়াম তারা আজকে তুলে দিয়েছে। তাই আমি এই অডিটোরিয়ামের সম্পূর্ণ খরচে আরো 20 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে আগামী 2 তারিখে আমার প্রিয় বলাইপান্ডা এলাকার মানুষ, সেখানে আমি ইতিমধ্যে প্রথমবাতি জ্বালিয়েছি, ইতিমধ্যে নানা উন্নয়নমূলক কাজ আমরা সবাই মিলে করেছি। এই বলাইপান্ডা থেকে একটি সরকারি বাস সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কলকাতা পর্যন্ত চলবে। আমি ওই নন্দীগ্রাম থেকে 2 তারিখ 11টার সময় আনুষ্ঠানিক এই বাস নন্দীগ্রাম এবং ময়নার জন্য উদ্বোধন করব। আর আমাদের প্রিয় বিধায়ক আমার ভাই ডাক্তার সংগ্রাম দোলাই, তিনি বলাইপান্ডা থেকে ওই বাসটিতে পতাকা নিয়ে যাত্রা শুরু করবেন। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS এ দেখুন কৃষি কথা। বেগুন চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ। এই চাষ করতে গিয়ে চাষিদের যাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই কারণেই আধুনিক পদ্ধতিতে চাষের পথ দেখালেন সুব্রত মহেশ নামক এক চাষি।
বেগুন চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ, যদিও এই চাষ করতে গিয়ে চাষিদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বেগুন চাষ করতে গিয়ে ক্ষতির মূল কারণ হিসেবে চাষিরা দেখছেন রোগ এবং পোকার সমস্যা। পোকা বলতে মূলত সাদা মাছি। এই সাদা মাছি প্রচুর পরিমাণে ভাইরাস বহন করে। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের এক চাষি সুব্রত মহেশ আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ শুরু করেছেন। আগে আমি অনেক ফুল, রজনীগন্ধা, প্রজ্জ্বল, স্ট্রবেরি এগুলো করেছি। তো এবছর আমি 1 বিঘা মতন ওরই ফাঁকে, গ্রীষ্মকালীনটা আমার অফ সিজন থাকে, তো সেই অফ সিজনে আমি বেগুন লাগিয়েছি। তো বেগুনটা এমনি সাধারণ পদ্ধতিতে না লাগিয়ে একটু উন্নত পদ্ধতিতে লাগানোর চেষ্টা করেছি, যেখানে বেগুনের সব থেকে বেশি যেটা রোগ জ্বালার থেকে সব থেকে বেশি হয় যেটা পোকা। পোকার উপদ্রবটা প্রচুরই থাকে। তো সেই পোকামাকড়ের মধ্যে বেশিরভাগ যে সাদামাছি, এগুলো সাদামাছি লেগে গেলে যেটা প্রচুর ভাইরাস নিয়ে চলে আসে। আর তার জন্যই আমি যেটা খোঁজ নিয়ে জেনেছিলাম যে যদি ইনসেক্ট প্রোটেক্ট নেট দেওয়া যায় তো সেদিক থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। তো সেই জন্য এই বছর ইনসেক্ট প্রোটেক্ট নেটটা গড়াটাই ঘিরেছি। তো তাতে দেখছি যে সাদামাছি তো আসতে পারছে না, ওর জন্য যে ভাইরাস ঘটিত যেসব রোগগুলো সেগুলো থেকে অনেকটাই রেহাই পাওয়া যাচ্ছে। এছাড়াও যেটা ডগ ঝোলা রোগটা সেটাও অনেকটা কম হচ্ছে। তিনি মাটিতে সার হিসেবে ব্যবহার করেছেন গোবর সার ও চুন। জমির চারপাশে ইনসেক্ট নেটও তিনি লাগিয়েছেন, যাতে সাদা মাছি না আসতে পারে। চারা থেকে চারার দূরত্ব 1.5 ফুট ও সারি থেকে সারির দূরত্ব 1.5 ফুট। এছাড়াও তিনি ব্যবহার করেছেন হলুদ ফাঁদ। পোকারা এলেও এই বিশেষ প্রকার জালে তা যাতে আটকে যায়, সেই কারণেই এমন ফাঁদ। এই পদ্ধতিতে চাষ করলে লাভের মুখ দেখবেন চাষিরা, এমনটাই জানান ওই চাষি। আমি মাটিটা তৈরি করেছি চুন দিয়ে, তারপর প্রচুর পরিমাণে গোবর সার দিয়েছি এবং গোবর সার দিয়ে বেড বানিয়ে তারপর চারা লাগিয়েছি। চারাটার দূরত্ব আছে, চারা থেকে চারার দূরত্ব আছে 1.5 ফুট এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 ফুট আছে। তো ইনসেক্ট নেট দেওয়ার পরেও কিছু কিছু পোকা যেগুলো চলে আসে সেগুলোর জন্য হলুদ আঠালো ফাঁদ দেওয়া আছে, তো ওতেও ওগুলো থেকে রেহাই হয়ে যাচ্ছে। তো আগে যে করেছিলাম তাতে ইনসেক্ট নেট না দিয়ে যখন করেছিলাম তখন তাতে প্রচুর সাদামাছি এবং ডগ ঝোলা রোগ লেগেছিল, যাতে ওষুধ খরচা প্রচুর হয়ে গিয়েছিলো এবং ফলনেরও কম হয়েছিল। আগের থেকে ফলন অনেক কম হয়েছিল এবং প্রচুর যেগুলো কুঠে রোগ বা ভাইরাস ঘটিত যেসব রোগগুলো সেগুলোও প্রচুর হয়েছিল। তো সেখান থেকে দেখছি যে গাছের গ্রোথ অনেকটাই ভালো, আগের থেকে অনেকটাই ভালো। তো আগে এটা ইনসেক্ট প্রোটেক্ট নেট না দিয়ে তো কীটনাশক, মেনলি কীটনাশকে যেটা খরচা হতো প্রায় 16 থেকে 20 হাজার টাকার প্রায় খরচা হয়ে যেত। তো এবছর সেটা দেখছি যে ওর থেকে অনেকটাই কম, প্রায় 7-8 হাজারে আমার মেকআপ হয়ে যাচ্ছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS।